ওকে। তাহলে শুরু করলাম। আর আমার কথা কি মাঝে মধ্যে আটকে যায় নাকি ক্লিয়ার শোনা যাচ্ছে? না স্যার, মোটামুটি ক্লিয়ার, কিন্তু আপনার ভিডিওটা হচ্ছে একটু আটকে আটকে যাচ্ছে। আপনার নেটওয়ার্কটা একটু দুর্বল। যদি সুযোগ থাকে চেঞ্জ করে নেওয়ার নিতে পারেন, অথবা স্যার ক্লাস। নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ আমি হ্যাঁ 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 হ্যাঁ। না না না, স্যার, আমি চেঞ্জ করে নিচ্ছি। সেক্ষেত্রে স্যার আপনি আপনার ভিডিও ওটা অফ করে ক্লাস কন্টিনিউ করতে পারবেন। কিন্তু অটোমেটেড যে আমরা কুলিকরা বা এই থাকে যারা। আচ্ছা, এখন ঠিক আছে কিনা? জি স্যার, আপনার নেটওয়ার্ক এখন এখানে দেখাচ্ছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আগে আমি ওয়াইফাই ইউজ করেছিলাম আর কি, এখন হচ্ছে আমার মোবাইল ডাটা কানেক্ট করেছি মোবাইল ডাটায়, তাহলে এখন একটু ইমপ্রুভ হয়েছে, তাই না? আহ, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে অত্যন্ত সহজ বিষয়। ইউরোপীয় শাসন। আর ইউরোপীয় শাসনে আমরা দেখব হচ্ছে ইউরোপ থেকে আগত যে বণিক, তার পরবর্তীতে শাসক, তার পরবর্তীতে স্বাধীন ভারতীয় উপমহাদেশ, ভারত পাকিস্তানের বিভক্তি, এই বিষয়গুলো আছে আমরা দেখব। এবং ওই আমলে, ভারতীয় আমলে, তখন হচ্ছে বাংলা এবং ভারতে যে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা প্রথমেই দেখি হচ্ছে ইউরোপ থেকে ভারতবর্ষে আগমনের জলপথের আবিষ্কারক, হ্যাঁ, বার্তোলোমিউ দিয়াজ। আমাদেরকে এটা পড়তে হবে হচ্ছে প্রথম ইউরোপীয় হিসেবে জলপথে ভারতবর্ষে আগমনকারী হচ্ছে ভাস্কো দা গামা। সেটা হচ্ছে 1498 সালে। তারপর হচ্ছে আফ্রিকার উপকূল দিয়ে যাত্রা শুরু করে ভারতের কেরালা রাজ্যের কালিকট বন্দরে এসে পৌঁছায় ভাস্কো দা গামা কালিকট বন্দরে। এই কালিকট বন্দরটা হচ্ছে ওই কেরালা রাজ্যে অবস্থিত আর কি। এটা কালিকট বন্দর, এবং এটা হচ্ছে মশলা আদান প্রদান বা মশলা বাণিজ্যের জন্য একটা বিখ্যাত একটা বন্দর হচ্ছে এই কালিকট বন্দর। বাংলায় আগমনকারী প্রথম ইউরোপীয় বণিক হচ্ছে পর্তুগিজ, যারা কালিকট বন্দরে এসেছিল। আচ্ছা, তারপর হচ্ছে ইংরেজরা বাংলায় আগমন করে 1600 সালে। এই ইনফরমেশন গুলো আমাদেরকে পড়তে হবে। পোর্টো গ্রান্ডে অর্থ কি? চট্টগ্রামকে পোর্টো গ্রান্ডে নামকরণ করেছিল কারা? পর্তুগিজরা। পোর্টো গ্রান্ডে হচ্ছে বৃহৎ পোতাশ্রয় বা আশ্রয়স্থল, বৃহৎ বন্দর, এরকম পোর্টো গ্রান্ডে। আর এই বছরেই শের শাহ চট্টগ্রাম থেকে পর্তুগিজদের প্রথমবারের মতো বিতাড়িত করেন। কত সালে? 1538 সালে শের শাহ চট্টগ্রাম থেকে পর্তুগিজদের প্রথমবারের মতো বিতাড়িত করে, এবং দ্বিতীয়বার পর্তুগিজদের চট্টগ্রাম তথা বাংলা থেকে বিতাড়িত করেছিল 1666 সালে শায়েস্তা খান। শায়েস্তা খান পর্তুগিজদের চিরতরে বিতাড়িত করেছিলেন বাংলা থেকে, সেটা 1666 সালে। তারপর আসি সালগুলো আমরা একটু মাথায় রাখি, যে 1600 সালে কি হয়েছিল উপমহাদেশে? প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা শুরু করে। 1612 সালে কি হয়? ভারতবর্ষে প্রথম কুটি স্থাপন করেছিল ইংরেজরা। 1633 সালে কি হয়েছিল? বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল কোথায়? হরিহরপুরে। বাংলার হরিহরপুরে প্রথম কুঠি স্থাপন করেছিল। ফোর্ট উইলিয়াম দুর্গ, এটা কত সালে হয়? 1600 সালে। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1664 সালে। দ্বৈত শাসন কবে চালু হয়? 1765 সালে। 1765 সালে দ্বৈত শাসন। 1176 সালে বাংলায় এবং ইংরেজিতে 1770 সালে 76-এর একটা দুর্ভিক্ষ হয়েছিল, যে দুর্ভিক্ষটাতে প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছিল বলে
ধারণা করা হয়। প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছিল বলে ধারণা করা হয় এই 76-এর মন্বন্তরে। আর এই 76-এর মন্বন্তরটা হয়েছিল মূলত এই যে দ্বৈত শাসন চালু করার ফলে একটা অর্থনীতির মধ্যে যে একটা সমন্বয়হীনতা এবং একটা দুর্নীতি, ওই দুর্নীতি থেকে কিন্তু ওই 76-এর মন্বন্তরটা হয়েছিল। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ, এবং এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং সরাসরি ব্রিটেনের রানীর শাসনের সূচনা হয়। এবার আসি আমরা বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধটা হয়েছিল 1764 সালে, এবং এটা হওয়ার কারণটা কি ছিল? এটা হওয়ার কারণটা ছিল যখন 1757 সালে মীর জাফরের বেইমানির কারণে নবাব সিরাজের পতন হয়, এবং নবাব সিরাজের পতনের পরে ইংরেজরা তাদের হচ্ছে কি, তাদের হচ্ছে চুক্তি অনুযায়ী নবাব সিরাজের সাথে তারা যে চুক্তিটা করেছিল যে নবাব সিরাজের পতনের পর মির্জাফরকে, মির্জাফরের সাথে যে ইংরেজদের চুক্তি হয়েছিল যে নবাব সিরাজের পতনের পর ইংরেজরা মির্জাফরকে নবাবের আসনে বসাবে, সেই কথা ঠিক রাখতে গিয়ে ইংরেজরা কিন্তু মির্জাফরকে নবাবের আসনে বসিয়েছিল। এবং নবাবের আসনে বসানোর পরপরই কিন্তু লর্ড ক্লাইভ হচ্ছে চলে যেতে হয়। চলে যায় কোথায়? তার নিজের দেশে ফেরত চলে যায়। তখন অন্য কেউ আসে হচ্ছে আহ গভর্নর হয়ে। তখন এই গভর্নরের সাথে মির্জাফরের বনিবনা হচ্ছিল না। এটা তো পার্সন টু পার্সন সম্পর্ক ভেরি করে, হ্যাঁ, কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হইলেও লর্ড ক্লাইভের সাথে মির্জাফরের যে সম্পর্কটা ছিল সেটা পরবর্তীতে যে গভর্নর হয়ে আসে তার সাথে ওইভাবে সম্পর্কটা সে গড়ে তুলতে পারেনি বা হয়ে ওঠেনি কোনো কারণে, যে কারণে তাদের মধ্যে একটু সমস্যা দেখা দেয়। এবং এই সমস্যার কারণে মির্জাফরকে নবাবের আসন থেকে সরিয়ে দিয়ে মির্জাফরের যে জামাতা, জামাতা মীর কাসিম, এই মীর কাসিমকে হচ্ছে বাংলার নবাব করে। মীর কাসিমও দেখা যাচ্ছে যে অনেকটা স্বাধীন চেতা, এবং তিনি হচ্ছে হয়তো একটু দেশপ্রেমিক ছিলেন, যে দেশের এত টাকা পয়সা ইংরেজরা নিয়ে যাচ্ছে এগুলো তাকে মানসিকভাবে পীড়িত করেছিল, যে জন্য তিনি হচ্ছে ইংরেজদের সাথে সুসম্পর্কটা বজায় রাখতে পারেনি, এবং তিনি গোপনে নবাব সুজাউদ্দৌলা, শাহ আলম, এই যে 2-3 জন সহ আরো আশেপাশে ছোটখাটো যে শাসনকর্তা ছিল তাদের সাথে গোপনে তিনি সম্পর্ক বৃদ্ধি করেছিল, এবং একটা পর্যায়ে গিয়ে তিনি যুদ্ধের ডাক দিলেন এবং এখানে সবার সহযোগিতা চেয়েছিলেন, এবং সবাই তাদের সাধ্যমতো সহযোগিতা করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল 64 সালে বক্সারে, বিহারের বক্সারের প্রান্তরে। সেখানে গিয়ে নবাবের পক্ষে নিয়ে অনেকেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু ফাইনালি সেখানে ইংরেজরা বিজয় হয়। এই কারণে সবাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়। কেউ কেউ কারো কারো জমিদারি চলে যায়, নবাবি চলে যায়, কারো কারো প্রচুর পরিমাণ টাকা ইংরেজদেরকে ঘুষ দিয়ে, অর্থাৎ উপঢৌকন দিয়ে, ঘুষ দিয়ে বা খুশি করার মাধ্যমে তাদের হচ্ছে সিংহাসন টিকিয়ে রেখেছিল। এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। আচ্ছা, তারপর আসি গভর্নরদের শাসন। গভর্নর থেকে গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল থেকে ভাইসরয়, আমরা তিনটা পদেরই দেখবো যে কে কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছে। আমরা যদি আসি রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম গভর্নর। রবার্ট ক্লাইভ ছিল বাংলার প্রথম গভর্নর। আচ্ছা, 1757 সালে নবাব সিরাজের সাথে আলীনগর সন্ধি হয়। আলীনগর সন্ধিটা কিন্তু হয়েছিল 1757 সালের 9 ফেব্রুয়ারি। পলাশির যুদ্ধ হয় 1757 সালের 23 জুন, আর এটা হয় 9 ফেব্রুয়ারি। এটা হওয়ার বিষয়টা ছিল এরকম যে আলীনগরের কলকাতা, কলকাতার আগের নামটা ছিল আলীনগর। হ্যাঁ, তো যখন আহ, এটা কলকাতা সন্ধি নামেও পরিচিত, আলীনগর সন্ধি এটা কলকাতা সন্ধি নামে পরিচিত। একটা সময় আহ কলকাতাটা হচ্ছে ইংরেজদের অধীনে ছিল, পরে নবাব গিয়ে করে কি, নবাব গিয়ে করে হচ্ছে এটা দখল করে নেয়। তার পরবর্তীতে ইংরেজরা আবার দখল করে নেওয়ার জন্য যখন আসতেছিল তখন ইংরেজরা নবাবকে একটা অফার দেয় যে আমরা একটা সন্ধি করে ফেলি, এরকম একটা বিষয় আর কি। তো ওই সন্ধিটা ছিল আলীনগর সন্ধি, এবং এই সন্ধির মাধ্যমে ইংরেজদেরকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, এবং নবাব অনেকটা ভীতু হয়েই এই সন্ধিটা করেছিল। ভীতুটা ইংরেজদের প্রতি না, তিনি ভীতু হয়েছিলেন আহমদ শাহ আবদালী নামক যে একজন জমিদার রাজা বা শাসক। সে হচ্ছে
একটা এরকম নবাবের কানে একটা গোপন কেউ একটা তথ্য দিয়েছে যে আহমদ শাহ আবদালীর নেতৃত্বে মারাঠারা তারা হচ্ছে নবাবের যে এরিয়া সেটা দখল করার জন্য আসতেছে। তো নবাব ওইটা বেশি ভয় পেয়েছিলেন ইংরেজদের চেয়ে। তিনি চিন্তা করলেন এখন আমি এই মুহূর্তে যদি ইংরেজদের সাথে যুদ্ধে অবতীর্ণ হই এবং এই মুহূর্তে যদি পাঠানরা এসেও আহমদ শাহ আবদালী এসে অ্যাটাক করে তখন কিন্তু তার পক্ষে আর দুইজনের সাথে যুদ্ধ পরিচালনা করা সম্ভব না, যে জন্য তিনি ইংরেজদের সাথে একটা কম্প্রোমাইজিং এ চলে যায়। এবং এই কম্প্রোমাইজিং এর মাধ্যমে তিনি চেয়েছিলেন যে আমাদের দুইজনের সম্পর্কটা ঠিক থাকুক, এবং এমনও হইতে পারে যে যদি ইংরেজদের সাথে আমি একটু কম্প্রোমাইজে চলে যাই তাহলে ইংরেজরাও আমাকে হেল্প করবে, তাহলে আমি হয়তো আহমদ শাহ আবদালীকে ঠেকাইতে আমরা সবাই মিলে হয়তো সমর্থ হবে। এই চিন্তাটা মাথায় রেখে তিনি হচ্ছে পলাশির যুদ্ধের আগে আলীনগর সন্ধি করে। কিন্তু ইংরেজরা তো বেইমানের জাত, অনেক আগে থেকে বেইমানি করে আসতেছিল। তারা আসছিল প্রথমে ব্যবসা করার জন্য, ব্যবসা করে থেকে তারপরে তারা করলো কি বাণিজ্য খুঁটি করলো, বাণিজ্য খুঁটির মধ্যে গোপনে তারা কি সামরিক অস্ত্র টস্ত্র ট্রেনিং এগুলা দেওয়া শুরু করলো। তো ওই বেইমান তো বেইমানই থাকবে, ওদের মধ্যে কিন্তু আর নবাবের প্রতি সফট কর্নার ছিল না। তার পরবর্তীতে তারা গিয়ে পলাশির যুদ্ধে অবতীর্ণ হয়, এবং এই পলাশী যুদ্ধের পর বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধের পর যখন সবাই হেরে গেল, তো এই বক্সারের যুদ্ধের একটা অংশ ছিল কিন্তু দ্বিতীয় শাহ আলম, তিনি কিন্তু একটা পার্ট ছিলেন। সুজাউদ্দৌলা একটা পার্ট ছিলেন, দ্বিতীয় শাহ আলম একটা পার্ট ছিলেন, তারপর হচ্ছে মীর কাসিম একটা পার্ট ছিলেন। মীর কাসিম হচ্ছে যুদ্ধের পরে, বক্সারের যুদ্ধের পরে যখন তিনি পরাজিত হয়ে গেলেন, পরাজিত হওয়ার পরে তিনি হচ্ছে পাগলের মতো গোপনে মানে ছদ্মবেশ ধারণ করে এদিক সেদিক কয়েক বছর ঘোরাফেরা করেছেন, এবং 1777 সালের দিকে তিনি মারা গিয়েছেন। যুদ্ধ হয়েছিল 1764-তে, তিনি মারা গিয়েছেন 1777। এতদিন পর্যন্ত তিনি হচ্ছে ছদ্মবেশে পাগলের মতো ঘোরাফেরা করেছেন। দিল্লির আশেপাশে কোনো এক জায়গায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। যখন বক্সারের যুদ্ধে ইংরেজদের জয় হয় তখন দ্বিতীয় শাহ আলমের সাথে এই এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করে। এই এলাহাবাদ চুক্তির মাধ্যমে দ্বৈত শাসন চালু হয়। দ্বৈত শাসন মানে হচ্ছে রাজস্ব যে সেক্টরটা, রাজস্ব অর্থাৎ সরকারকে যে আমরা ট্যাক্সটা দিই, ওই ট্যাক্স কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করবে ইংরেজরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ অর্থনীতির যে সেক্টরটা পুরোটাই চলে যাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। আর নবাবের কাছে থাকবে অর্থাৎ শাহ আলমের কাছে থাকবে হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টা, মাতবরির বিষয়টা। দরবার করব মাগনা ফাও দরবার করব, কিন্তু একটা দেশের চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি, অর্থনীতিটাই চলে যাবে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসবে দ্বৈত শাসন, দ্বৈত শাসন মানে কি? দ্বৈত শাসন মানে হচ্ছে দুইজনের শাসন। দুইজনের শাসন কিভাবে? একজনের কাছে থাকবে ফৌজদারি, আরেকজনের কাছে থাকবে দেওয়ানি। দেওয়ানি মানে হচ্ছে অর্থনীতি রাজস্ব সংক্রান্ত, আর ফৌজদারি মানে হচ্ছে মারামারি কাটাকাটি দরবার হাঙ্গামা বিশৃঙ্খলা এগুলার মীমাংসা করা সহজ উপায়ে। ঠিক আছে। রবার্ট ক্লাইভের পরে হচ্ছে জন কার্টিয়ার। জন কার্টিয়ার এই জন্য গুরুত্বপূর্ণ যে তার আমলে কি হয়েছিল, 1770 সালে 76-এ মন্বন্তর হয়েছিল, যাতে প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছিল। এবং এটা হয়েছিল কত সালে? বাংলা 1176 সালে। বাংলা 1176 সালে হয়েছিল বিদায় কিন্তু এটাকে বলা হয় 76-এর মন্বন্তর। এটা কেন হয়েছিল? এটা করা হয়েছিল মূলত এই যে দ্বৈত শাসন, এই দ্বৈত শাসনের ফলে দেখা যায় কি ইংরেজরা এত পরিমাণ দুর্নীতি করে যে বাংলার যে অর্থনীতি এটাকে প্রায় একেবারে নষ্ট করে দেয়। এবং যখন এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা তখনই হচ্ছে পঙ্গপাল নামক একটা পোকা আছে, এটা হচ্ছে ফসল নষ্ট করে দেয়। হয়তো যদি ওইদিকে আক্রমণটা ইংরেজরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি বাংলাদেশের অর্থনীতি থেকে বা ভারতের অর্থনীতি থেকে এভাবে নষ্ট না করতো, তাহলে হয়তো কি যে পঙ্গপালর এটাকে তেমন প্রভাব পড়তো না। অথবা যদি পঙ্গপাল আক্রমণ না করতো তাহলে হয়তো তারা যা চুরি করেছিল তারপরেও হয়তো কোনোভাবে ভারতীয় উপমহাদেশ চলতো। কিন্তু যখন দুইটা একসাথে অ্যাটাক করে তখন আর ভারতীয় উপমহাদেশের অর্থনীতি চলে নাই, না চলে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয়। ঠিক আছে, তাহলে এরপরে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কেন গুরুত্বপূর্ণ? ওয়ারেন হেস্টিংস এই জন্য গুরুত্বপূর্ণ, তিনি ছিলেন বাংলার সর্বশেষ গভর্নর। প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ হচ্ছে তিনি পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। পাঁচশালা মানে কি? যে 5 বছর পর পর হিসাব দিবে, এরকম যে 5 বছরের জন্য জমি চুক্তিতে নিয়ে যাওয়া। 5 শালা পরে যখন থেকে হয় না, 5 শালা পরে করে 10 শালা, 10 শালাও যখন করা হয় না তখন করে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তটা কিন্তু সূর্যাস্ত আইন নামেও প্রচলিত রয়েছে। তাহলে ওয়ারেন হেস্টিংস কেন গুরুত্বপূর্ণ? তিনি হচ্ছেন
বাংলার সর্বশেষ গভর্নর এবং তিনি পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন। তিনি আরো করেছিলেন, তিনি হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিলেন। অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন কে? জন দ্বৈত শাসন হচ্ছে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল, ওয়ারেন হেস্টিংস হচ্ছে সেই দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তিনি ওয়ারেন হেস্টিংস, তিনি হচ্ছে সর্বশেষ বাংলার সর্বশেষ গভর্নর, প্রথম। দ্বিতীয় হচ্ছে তিনি পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। তৃতীয় হচ্ছে তিনি দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন, যেটা করেছিল রবার্ট ক্লাইভ, সেটা তিনি রদ করেছেন। তৃতীয়ত তিনি করেছেন কি? তিনি রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। তিনি রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। তিনি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করেছিলেন। রাজস্ব বোর্ড গঠন, তারপর হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন। রেগুলেটিং রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন, এগুলো করেছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, এই যে রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর, এই যে গভর্নর পদ, এই গভর্নর পদটাকে গভর্নর জেনারেল পদে কনভার্ট করা হয়। একই জিনিস, একই জিনিস, শুধু নামটা পরিবর্তন করা হয়েছে। এবং তিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাংলার শেষ গভর্নর যিনি, তিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। যিনি বাংলার শেষ গভর্নর, তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তিনি, তার আমলেই প্রথম ভারতীয় সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। তার আমলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, পরে যাই আমরা। লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, লর্ড কর্নওয়ালিস যেগুলো করেছিলেন সেটা হচ্ছে ওই যে 1793 সালে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এর আগে তিনি করেছিলেন 10 শালা বন্দোবস্ত। এছাড়াও তিনি আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট। আইসিএস, লর্ড কর্নওয়ালিস যেটা করেছেন সেটা হচ্ছে আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট। আইসিএস মানে হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট। তিনি এটা করেছিলেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট। মানে ওই যে বাংলাদেশে যেটা বিসিএস, ওই ইন্ডিয়াতে যেটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তিনি একটা আহ এগুলাকে কিছু নিয়ম কানুন দিয়ে, কিছু রুল দিয়ে তিনি হচ্ছে এটা আইনটা প্রণয়ন করেছিলেন। এটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। আচ্ছা,
এই যে আইনটা তিনি করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত, সেটা কিন্তু 1950 সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে বাতিল হয়। প্রজাস্বত্ব আইন কে করেছিলেন? ফজলুল হক। সারা বাংলায় কে ফজলুল হকের প্রজা সহায়তা প্রজাস্বত্ব আইনের মাধ্যমে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তটা বাতিল হয়েছিল। তারপরে আমরা যদি আসি লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি তিনি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এই লর্ড ওয়েলেসলিকে বলা হয়, তিনি একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এটা কে বলতে পারবা? অধীনতামূলক মিত্রতা নীতি মানেটা কি? একটু বুঝায় বলো তো, কে বলবা? আর বলবো বলো বলো। যে মানে দেশীয় রাজাদের সাথে সবসময় যুদ্ধ না করে তাদের সাথে একটা চুক্তির মাধ্যমে যদি মিত্রতা স্থাপন করা যায়, সেক্ষেত্রে সেটাই হচ্ছে অধিকতমূলক মিত্রতা। মানে ব্রিটিশ ব্রিটিশ সার্বভৌমত্ব স্বীকার করে বা ব্রিটিশ অধীনতা স্বীকার করে যে মানে তারা নিজেদের রাজ্যে স্বাধীন কর্মকাণ্ড করতে পারবে, এটাই অভ্যুন্নতমূলক মিত্রতা। অনেকটাই ঠিক আছে। হ্যাঁ, এটাই যেটা বললা যে সেটাই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। অর্থাৎ যখন যখন এই আশেপাশের রাজা যারা আছে তাদেরকে হচ্ছে ব্রিটিশরা বলতে থাকলো যে এই নীতির মাধ্যমে আসো, এই নীতির মাধ্যমে আসলে হবে কি, আমরা ইংরেজরা তো তোমাদেরকে অ্যাটাক করবোই না, বরং বাহির থেকে যদি কেউ অ্যাটাক করে তাহলে আমরা তোমাদেরকে সেভ করব। এখন অধীনতামূলক মিত্রতা নীতি তো আর এমনি এমনি হয় না, মানে হচ্ছে ইংরেজের কাছে বশ্যতা স্বীকার করা। অধীনতামূলক মিত্রতা নীতির মূল থিমটা হচ্ছে ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করা বা পরাজয় বরণ করে নেওয়া। যে ভাই আমার তো শক্তি নাই, আশেপাশের মানুষজন কেউ আক্রমণ করলে পারবো না, তা আপনার কাছে আমি মাথা নত করলাম, আপনি আমার সেফ দিবেন। এখন কেউ কারো তো এমনি এমনি সেফ দেয় না, তারা তো টাকা পয়সা চাইবে। অনেক রাজা এটা মেনে নেয়, অনেকে মেনে নেয় নাই, যে অধীনতামূলক মিত্রনীতি আমার দরকার নাই, আমি আমার মতো চলতে থাকবো। যখন কেউ মেনে নেয় না তখন তার উপরে কি ইংরেজরা আক্রমণ করে। এর মধ্যে এই একজন হচ্ছে মহীশূরের বাখ্যাত টিপু সুলতান, যিনি মহীশূরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এই ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা বলছিল তাকে হচ্ছে এই অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেওয়ার জন্য, কিন্তু এই টিপু সুলতান ওটা মানে নাই। না মানার কারণে হচ্ছে ইংরেজরা তার বিরুদ্ধে যুদ্ধ করে এবং সেখানে তিনি পরাজিত এবং শহীদ হয়েছিলেন, যাকে বলা হয় মহীশূরের বাঘ, টিপু সুলতান। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তার আগে আর একটা আছে ওয়েলেসলির পরে, আমাদের এইখানে দেয়া নাই। ওয়েলেসলির পরে আমরা একটা পর্ব, সেটা হচ্ছে দ্য হিস্টিংস। দ্য হিস্টিংস নামে একজন গভর্নর জেনারেল ছিলেন। তার উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা 1817। 1817 সালে তিনি কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কিন্তু প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। ওকে, এবার আসি লর্ড উইলিয়াম বেন্টিং। একটু লিখে দিই, দ্য হিস্টিংস। দ্য হিস্টিংস তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজ। স্যার এগুলো শিটে লেখা দিলে একটু ভালো হতো না? শিটে কিভাবে লিখবো? স্যার এডিট করে। এডিট ওই যে মাউসে ধরে যে এখানে। ও আচ্ছা, মানে শিট যখন প্রণয়ন করা হয় তখন। জি স্যার। আচ্ছা, শীট প্রণয়নের সাথে তো আমি জড়িত না, এটা তো নৌশাদ ভাই করে আর কি। আমি এখানে লিখে দিচ্ছি, আমি এনামুলকে বলে দেবো এখান থেকে তথ্য সংগ্রহ করে তোমার হচ্ছে আচ্ছা স্যার, শীটে। সমস্যা নেই, আমরা তাহলে দেখেন। হ্যাঁ, আর তোমরাও একটু মানে ক্লাস করার সময় একটু খাতা কলম পাশে রাখবে আর কি। যেমন আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস, মানে তোমরা খুশি হবার কি একটা বিষয়। এই যে দেখো, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি আমার সামনে কিন্তু একটা খাতা নিয়া। হুম,
এবং এই যে খাতাটা এই খাতাটা তোমার এই ক্লাসটা আমি করেছিলাম আমি যখন কোচিং করি তখন আহ সেটা হচ্ছে 2/11/2014 আমি প্রত্যেকটা 2/1/2014 অর্থাৎ 14 সালের জানুয়ারি 2 তারিখ আমি যখন কোচিং করেছিলাম তখন হচ্ছে সাইফুরসে নীলক্ষেতে। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা মেনটেন করতাম এবং প্রথম ক্লাস লিখে রাখতাম, প্রথম ক্লাস এত তারিখ পড়তাম এইটুকু। পরে যখন এই ক্লাসটা আবার সেদিন এই খাতাটা আবার নিয়ে যেতাম, লিখতাম এত তারিখ দ্বিতীয় ক্লাস। তার মানে এই ক্লাসটার মধ্যে আমি করেছিলাম 2/1/2014। তো এই জন্য আহ স্যারেরা যা বলতো আমি কিন্তু এই খাতার মধ্যে হুবহু লিখে নিয়ে আসতাম এবং এই ইনফরমেশন গুলো দেখতাম বইয়ের মধ্যে আছে কিনা। যদি বইয়ের মধ্যে না থাকতো তাহলে এইখান থেকে উঠায় নিয়ে আমি বইয়ে লিখে রাখতাম, আমি যে বইটা পড়ি। অথবা এইখানে যেগুলো গ্যাপ থাকতো আমি বই থেকে উঠায় এখানে লিখতাম। তো তোমরা একটা কাজ করবা, যেটা হচ্ছে আহ, তোমাদের করা উচিত আর কি। যেমন এই যে আমি কিন্তু শিটটা কিন্তু আমার কাছে প্রিন্ট আউট করা, হ্যাঁ আমি ল্যাপটপে দেখতেছি শিট, আমার হাতে কিন্তু প্রিন্ট আউট করা। তো তোমরা যদি প্রিন্ট আউট করে ফেলো শিটটা, এবং আমি যেগুলো বলি শীটের পাশে লাল কালিতে লিখে রাখলে, যেগুলো শীটের নাই ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ আর কি, যেগুলা তোমার মনে হয় ভালো হবে আর কি, এই সিস্টেমটা ফলো করতে পারো। আমি এই সিস্টেমটা ফলো করতাম, এই হলো বিষয়। আর আমার যতটুকু সম্ভব হবে এখানে চ্যাট বক্সে লিখে দিব, তোমরা একটু খাতা কলমে লিখে দিবা। একটু কষ্ট হবে, কষ্ট করো, আসলে ভালো কিছু করতে হলে তো কষ্ট করতে হবে। প্রেসিডেন্সি কলেজ। এটার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, ওকে। তারপরে আসি আমরা লর্ড উইলিয়াম বেন্টিংকে। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন, তার দুইটা উপাধি, একটা হচ্ছে বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি যে কাজটা করেছিলেন, সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন প্রণয়ন। সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন প্রণয়ন, এটা তারিখটা বলতে হবে, কয় তারিখ? 1829 সালের কত তারিখ? কে বলতে পারবা বলো? সতীদাহ প্রথা 1829 সালের কত তারিখে করা হয়েছিল? সতীদাহ প্রথা আইনটা করা হয়েছিল, বিলুপ্ত নিষিদ্ধকরণ করা হয়েছিল কত সালে? আর তারিখটা তো মনে নেই। আচ্ছা, তারিখটা কারো মনে নাই না? তারিখটা হবে 4 ডিসেম্বর, হ্যাঁ, 4 ডিসেম্বর 1829 সাল। এটা খুবই গুরুত্বপূর্ণ তারিখটা, এই জন্য আমি তারিখটা জিজ্ঞেস করলাম। সব কিছুর সালের সাথে তারিখের দরকার নাই, কিন্তু কিছু কিছু বিষয়ে তারিখের দরকার, যেমন পলাশির যুদ্ধ, তারিখটা অবশ্যই দরকার, তাই না? সতীদাহ নিষিদ্ধকরণ আইন, এটা অবশ্যই তারিখটা দরকার, কারণ ওই সময় এটা অনেক বড় একটা বিষয় ছিল। কারণ এটা হচ্ছে পুরো একটা সমাজের বিরুদ্ধে, পুরো একটা সোসাইটির বিরুদ্ধে, পুরো একটা জাতির বিরুদ্ধে, একটা ধর্মের
অনুসারীদের বিরুদ্ধে এই আইনটা করা হয়েছিল। খুবই কঠিন একটা বিষয় ছিল। আচ্ছা, তারপরে তিনি যা যা আর কি কি করেছেন, তিনি হচ্ছে উচ্চ আদালতে ইংরেজি ব্যবহার প্রবর্তন করেছিলেন। তিনি সরকারি অফিসে ফার্সির পরিবর্তে ইংরেজি চালু করেছিলেন। উইলিয়াম বেন্টিং এই কাজগুলো করেছিলেন। তিনি আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে এসিআর পদ্ধতি। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি আরেকটা কাজ করেছিলেন। এসিআর পদ্ধতি মানে কি? এসিআর, এসিআর কে করেছিলেন? বেন্টিং। হ্যাঁ, এসিআর, এসিআরটা হচ্ছে তোমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, যেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদেরকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে থাকে। যেমন আমি একটা সরকারি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুইজন, একজন হচ্ছে আমার বিভাগীয় প্রধান যিনি তার চার্জে আছেন, আমি তো একটা বিভাগে থাকি, বিভাগের চার্জে আছেন যিনি, তিনি হচ্ছে একজন, আরেকজন হচ্ছে আমার প্রিন্সিপাল। এই দুইজন মিলে আমার একটা এসিআর দিবেন। এসিআর এর অনেক ক্রাইটেরিয়া আছে, কিরকম? যেমন সহকর্মীদের সাথে আমার সম্পর্ক কেমন, একটা পয়েন্ট। আমি কলেজে নিয়মিত কিনা, 2 নম্বর পয়েন্ট। আমি নিয়মিত উপস্থিত থাকি বাট আমি ক্লাসে অংশগ্রহণ করি কিনা, 3 নম্বর পয়েন্ট। আমি ক্লাসে শিক্ষার্থীদের সাথে কিরকম আচরণ করি, 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর হচ্ছে আমার জ্ঞান কেমন, আমি যে ক্লাসটা নেই সেখানে আমার ইনফরমেশন কি থাকে, শুধু বইয়ে যা লেখা থাকে তাই কি রিডিং পড়ে দিয়ে আসি, নাকি আমি কিছু ইনফরমেশন দান করি তাদেরকে। 6 নম্বর পয়েন্ট, সিনিয়রদের প্রতি আমার সম্মান ঠিক আছে কিনা, বিভাগীয় প্রধান প্রিন্সিপাল তাদের প্রতি তাদের তাদের যে নির্দেশনা সেগুলো আমি মানি কিনা, সরকারি রুলস রেগুলেশন ফলো করি কিনা। এই ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে নাম্বার প্রদান করা হয়, 100 থেকে আমাকে নাম্বার প্রদান করা হয়। যদি কম নাম্বার দেওয়া হয় তাহলে আমার প্রমোশন হবে না। আমি ক্লাস নিতেছি আমি, ঠিক আছে, প্রমোশন হবে না। লে যাও গা বাবা। আচ্ছা, এটা হচ্ছে এসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। হ্যাঁ, আচ্ছা, স্যার তারপর হচ্ছে মাশাআল্লাহ পেয়েছি তো অনেক বড় হয়ে গেছে। বয়স হয়েছে 2 বছর 5 মাস। আচ্ছা, আহ তারপরে আসি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি যে কাজগুলো করেছিলেন সেটা হচ্ছে তিনি প্রথমেই হচ্ছে টেলিগ্রাফ লাইন স্থাপন করেছিলেন। তারপর হচ্ছে বিধবা আইন প্রণয়ন করেছিলেন, অর্থাৎ একটা সময় কিন্তু এরকম ছিল যে বিধবা হইলে আর বিয়ে হইতো না। এরকম একটা ছিল, পরে বিধবা বিয়ে করতে পারবে এরকম একটা আইন প্রণয়ন করেছিলেন তিনি। তিনি আরেকটা কাজ করেছিলেন, 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার দৈর্ঘ্যের একটা রেলপথ চালু করেছিলেন। তারপর হচ্ছে তাকে বলা তিনি আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি। এটা একটু লিখতে হবে, হ্যাঁ, সত্য বিলোপ নীতি। লর্ড ডালহৌসি যেটা করেছিলেন সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি। চলে যাবা? যাবে না? হ্যাঁ, লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি। আচ্ছা, সত্য বানানটা হয় নাই, সতেরো তর নিচে ব হবে। সত্য বিলোপ নীতি বিষয়টা কে বলতে পারবা? সত্য বিলোপ নীতি কি? তার মানে কোনো দেশীয় রাজ্য রাজ্য রাজ্যের শাসক বা জমিদারের যদি কোনো মানে তার তার সম্পত্তির যদি কোনো ওয়ারিশ না থাকে, তাহলে সেই সম্পত্তি
সরাসরি ব্রিটিশ শাসন কিনে চলে যাবে। হ্যাঁ, এটা সত্য বিলে হ্যাঁ, বিষয়টা এটাই যে যদি কোনো জমিদারের সন্তানাদি না থাকে তাহলে হচ্ছে এই যে জমিদার মৃত্যুর পরে জমিদারের যে জমিদারি এটা ইংরেজদের অধীনে চলে যাবে বা ব্রিটিশ কোম্পানির অধীনে চলে যাবে, এটা হচ্ছে সত্যবিলোপ নীতি। এবং এই জন্য কিন্তু এই লর্ড ডালহৌসিকে বলা হয় সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী, সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী বলা হয় লর্ড ডালহৌসিকে। আচ্ছা, এখানে যে বিষয়টা এটা মনে হয় সঠিক না, এই যে এটা 1862 সালে যে বাংলাদেশে রেলপথ হয়েছিল এটা লর্ড ডালহৌসির আমলে না, কারণ লর্ড ডালহৌসি ক্ষমতায় ছিলেন 1848 থেকে 1856। 1848 থেকে 1856 এই সময়টার মধ্যে লর্ড ডালহৌসি ক্ষমতায় ছিলেন। আর বাংলাদেশে যে রেলপথ সেটা 1862 সালে হয়েছিল দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। তাহলে এটা হবে লর্ড কেনিং এর আমলে। হ্যাঁ, লর্ড কেনিং এর আমলে এটা হয়েছিল। আচ্ছা, পরে আসি লর্ড কেনিং। লর্ড কেনিং যা যা করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আমলে হচ্ছে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় এবং এটা তিনি শক্ত হস্তে দমন করেছিলেন। তিনি গভর্নর জেনারেল থেকে, অর্থাৎ তিনি ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল এবং সাথে সাথে তিনি ভাইসরয় হয়ে যান, এবং এখানেই গভর্নর জেনারেল পদের ইতি ঘটে এবং ভাইসরয় পদের সূচনা হয়। তাহলে লর্ড কেনিং যে কাজটা করেছিলেন, প্রথমেই তার আমলে সিপাহী বিদ্রোহ হয়। আর সিপাহী বিদ্রোহটা তো আমরা জানি এটা হচ্ছে মিরাট এবং ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল, এবং প্রথম এই সিপাহী বিদ্রোহটা শুরু করেছিলেন মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে নামক একজন সৈনিক। আর এটা হচ্ছিল এনফিল্ড রাইফেল, একটা এনফিল্ড নামক একটা রাইফেল। এই রাইফেলটার মুখে একটা যে গুলির সময় বলা হয়তো যে এটা গরুর চর্বি এবং শূকরের চর্বির সংমিশ্রণে নাকি গুলিটা তৈরি, বা কামড় দিয়ে ছিটতে হইতো, এরকম একটা ব্যাপার ছিল। যার কারণে হিন্দু এবং মুসলমান উভয় ধর্মাবলম্বী লোকজনই খেপে গিয়েছিল, তারপরে বিদ্রোহটা হয়েছিল। আচ্ছা, লর্ড কেনিং যখন ভাইসরয় তিনি কি ভারতের প্রথম ভাইসরয়। তারপরে তিনি কি করেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এই সিআরপিসি প্রণয়ন করেন। আমার বিসিএস কিন্তু এই প্রশ্নটা করেছিল যে সিআরপিসির পূর্ণরূপ কি, একটু লেখেন, খাতা কলম আগায় দিয়ে বলো যে লেখেন। আচ্ছা, সিআরপিসি প্রণয়ন করেছিলেন এই লর্ড কেনিং। লর্ড কেনিং খুব চালাক লোক ছিলেন, তিনি পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন এবং কাগজে মুদ্রা চালু করেছিলেন, দুইটাই 1861 সালে, এবং দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, কাগজে মুদ্রা এবং হচ্ছে পুলিশের ব্যবস্থা। ক্যানিং তো খুব চালাক, তিনি তো এগুলো করবেনই, পুলিশ এবং টাকা। আচ্ছা, এই যে এই যে আমরা আগে দেখলাম না যে এই যে রেলপথ, এই রেলপথটা চলে আসবে কেনিং এর আমলে। হ্যাঁ, 1862 সালে যে রেলপথ এটা কেনিং এর আমলে চলে আসবে। কেনিং ক্ষমতায় ছিলেন 1856 থেকে 1862 সাল পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখি উম লর্ড মেও। লর্ড মেও লর্ড মেও হচ্ছে একমাত্র ভাইসরয় যিনি যিনি হচ্ছে পাওয়ারে থাকা অবস্থায় খুন হয়েছিলেন। লর্ড মেও হচ্ছে একমাত্র ভাইসরয় যিনি পাওয়ারে থাকা অবস্থায় খুন হয়েছিলেন, এবং তার আমলেই প্রথম আদমশুমারি হয় কত সালে, 1872 সালে। আর বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সাল। 1974 সালে হয় প্রথম বাংলাদেশে আদমশুমারি হয়, আর ভারতীয় উপমহাদেশে হয় 1872 সালে। আচ্ছা, এই বিষয়টা কে বলতে পারবা যে প্রথম ইনি একমাত্র হচ্ছে ভাইসরয় যিনি হচ্ছে ক্ষমতা থাকা অবস্থায় খুন হয়েছিলেন? ঘটনা জানা আছে কারো কিনা? ঘটনা কারো জানা আছে কিনা এটা? আচ্ছা, আমি একটু বলি। যখন তিনি ভাইসরয় ছিলেন তখন হচ্ছে আহ আন্দামান নিকোবর এখানে একটা জেলখানা ছিল। ওই জেলখানায় হচ্ছে ভারতীয় উপমহাদেশ থেকে আহ হচ্ছে কয়েদিদের নিয়ে ওইখানে রাখা হতো। তো ওইখানে একজন কয়েদি ছিল, নাম ছিল শের আলী খান, এরকম একজন কয়েদি। এবং তিনি হচ্ছে ওই যে আহ মানে কোনো একটা ইসলাম সম্পর্কিত আন্দোলনের কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং ওখানে পাঠানো হয়েছিল। যখন ওইখানে তিনি বন্দী ছিলেন আন্দামান নিকোবরে, তখন হচ্ছে
এই যে লর্ড মেও, সে হচ্ছে একবার প্ল্যান করলো যে আন্দামান নিকোবর যে জেলখানাটা, ওইখানে গিয়ে একটু কয়েদিদেরকে দেখে আসবে কি অবস্থায় তারা আছে। তো যখন তিনি পরিদর্শন করতে যান, তখন এই যে খুনি, অর্থাৎ যে হাজতি আসামি, শের আলী খান, সে হচ্ছে এর আগের দিন থেকেই তার যে সহকর্মী আছে যারা একসাথে জেলে আছে, তাদের কাছ থেকে সে সবার বিদায় নিয়ে নেয়, যে আমি আগামীকালকে একটা কাজ করব, আমার হয়তো মৃত্যু হবে, তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। এবং সে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, চির বিদায় নিয়ে নেয়। এবং হচ্ছে তার কাছে কিছু টাকা পয়সা ছিল এক্সট্রা, এগুলা দিয়ে ভিতরে মিষ্টি বিতরণ করে সবাই মিষ্টি খাওয়ায়, মিষ্টি মুখ করা, যে আমাকে সবাই বিদায় দাও। পরের দিন যখন ওই লর্ড মেও দেখতে যায়, তখন হচ্ছে লর্ড মেওর উপরে ছুরিকাঘাত করে, এবং ছুরিকাঘাতের ফলে লর্ড মেও সাথে সাথে মৃত্যুবরণ করে। এবং ওই শের আলী খানকে অ্যারেস্ট করা হয় এখানেই। তারপর দিন দ্রুততম বিচারে তাকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়। এবং ফাঁসি দেওয়ার আগে তার কাছে জানতে চেয়েছিল তিনি হচ্ছে মানে ইয়ে করবেন কিনা, ওই যে বেঁচে থাকার জন্য যে প্রাণ ভিক্ষা, যেটাকে বলে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তিনি প্রাণ ভিক্ষা চান নাই। হ্যাঁ, তিনি প্রাণ ভিক্ষা চান নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাকে যখন ফাঁসিতে ঝুলানো হবে, তখন হচ্ছে তিনি ফাঁসির যে দড়ি সেটাকে চুমু দিয়ে তিনি গলায় পরেন। এবং ঝোলার পরে যখন তিনি তাকে ঝোলানো হয়, তখন তিনি দুইবার আল্লাহু আকবর বলেন, দুইবার আল্লাহু আকবর বলেন, তারপরে আর বলতে পারেন নাই, এর মধ্যে তিনি মারা যান। এরকম একটা বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আহ লর্ড মেয়র পরে আমরা চলে যাব হচ্ছে লর্ড লিটন। লর্ড মেয়র পরে এখানে নর্থ ব্রুক, এটা আমাদের খুব বেশি দরকার হবে না। রিপনের আগে আরেকজন হচ্ছে লর্ড লিটন। লিটন হচ্ছে এই জন্যই গুরুত্বপূর্ণ, লিটন দুইটা কাজ, একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। আবার তুমি এখানে বসো, বসে বসে দেখো, হ্যাঁ, এখানে বসো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা প্রণয়ন করেছিল হচ্ছে এই লর্ড লিটন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মূল বিষয়টা ছিল যে হচ্ছে সংবাদপত্রের কণ্ঠহরণ। সংবাদপত্রের কণ্ঠহরণ অর্থাৎ স্বাধীনতা হরণ। তার মানে হচ্ছে যে আগামীকালকে সংবাদপত্রে কি ছাপানো হবে, আজকে রাত্রের মধ্যে এটা হচ্ছে সরকারের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে ভাইসরয় বা হচ্ছে যে প্রধান থাকবে, তাদের অনুমতি নিতে হবে যে আগামীকালকে এগুলো ছাপানো হবে, যা তা ছাপানো যাবে না। অর্থাৎ বিশেষ করে সরকার বিরোধী কোনো কিছু ছাপানো যাবে না, মূল বিষয়টা ছিল এরকম। তো এই জন্য তিনি হচ্ছে সমালোচিত ছিলেন। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট করে হচ্ছে সংবাদপত্রের কণ্ঠহরণ করেছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে রিপন। রিপনকে বলা হয় ভারত বন্ধু। রবিনসন রিপন, তাকে বলা হয় ভারত বন্ধু। তিনি আরেকটা কাজ করছিলেন, ভারতের স্বায়ত্ত শাসনের জনক। স্বায়ত্তশাসনের জনক, স্বায়ত্তশাসনের জনক। তারপর হচ্ছে তিনি হচ্ছে হান্টার কমিশন যেটা হয়েছিল, এই হান্টার কমিশন হয়েছিল মূলত এই রিপনের সদিচ্ছার ফলে আর কি হান্টার কমিশনটা হয়েছিল। আচ্ছা, তারপরে আসি আহ ডাফলিনের আমলে এটা হয়েছিল, এটা দরকার নাই, শুধু আমাদের তবে এইটা জানা উচিত 1865 সালে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, এবং এটার প্রধান উদ্যোক্তা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। তার উদ্যোগী মূলত হচ্ছে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আসি লর্ড কার্জন। লর্ড কার্জনকে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় এই লর্ড কার্জনের শাসন আমলটাকে। তার ক্ষমতায় থাকার সময়ে 1904 সালে কার্জন হল নামক একটা টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আচ্ছা, তার শাসন আমলে বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। এখানে কি সালটা ঠিক আছে? 1905 সালের কত তারিখ বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালের 16 অক্টোবর। 1905 সালের 16 অক্টোবর
কার জনের শাসনামলে বঙ্গভঙ্গ হয়েছিল? আচ্ছা, তারপরে আসি। লর্ড মিন্টু। লর্ড মিন্টুর আমলে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালের 12 ডিসেম্বর। এখানে কিন্তু সালটা কিন্তু ঠিক নাই, 1905 দিয়ে আসে এখানে। এটা 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়েছিল। হার্ডিঞ্জের আমলে আরেকটা ছিল নাথান কমিশন গঠন হয়েছিল। নাথান কমিশন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্যই নাথান কমিশন গঠন করা হয়েছিল। বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু যেটা হার্ডিঞ্জ ব্রিজ, কত সালে হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ? হার্ডিঞ্জ ব্রিজ হয়েছিল 1915 সালে। হার্ডিঞ্জ ব্রিজ হয়েছিল 1915 সালে। এটাও হয়েছিল কিন্তু এই লর্ড হার্ডিঞ্জের সময় এবং তার নামের কারণে আর কি, তার নামের সাথে তাল মিল রেখে কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ করা হয়েছিল। তারপরে চেমসফোর্ড, রিডিং। লর্ড রিডিং, রিডিং এর আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড রিডিং। রিডিং মানে কি? পড়াশোনার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে লর্ড ওয়েভেল, তার সময় হয়েছিল 43-এর দুর্ভিক্ষ, যেটা হয়েছিল 1943 সালে। আর ইংরেজিতে 1350। এটাকে এই জন্যই বলা হয় 50-এর মন্বন্তর। এই এই যে দুর্ভিক্ষ, সেটাকে কেন্দ্র করে মৃণাল সেন তিনি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র অকালের সন্ধানে। সত্যজিৎ রায় অশনি সংকেত এবং জয়নুল আবেদিন তিনি মেডোনা 43। মেডোনা 43 এটা তিনি করেছিলেন। ছিটছো কেন বইটা? মেডোনা 43 এই যে চিত্রকর্ম, এটা করেছিলেন হচ্ছে এই 43-এর দুর্ভিক্ষ বা 50-এর মন্বন্তরকে কেন্দ্র করে। লর্ড মাউন্ট ব্যাটেন তিনি ছিলেন শেষ ভাইসরয়, এবং তিনি শেষ ভাইসরয় ছিলেন 14 আগস্ট এবং 15 আগস্ট 1947। যখন হচ্ছে দেশ ভাগ হয়ে যায়, তখন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এই মাউন্ট ব্যাটেন। আর স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, তারপর হচ্ছে এবার আসি আমাদের যে মূল বিষয়, সেটা মূল বিষয়ের প্রায় অনেকটাই শেষ, যেটা গুরুত্বপূর্ণ পাঠ ছিল। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ সাল। কোন সালে কোন ঘটনা ঘটেছিল এবং সেই সময়ে কে ক্ষমতায় ছিল আর কি, বা কে শাসনে ছিল, সেটা হচ্ছে আব্বু নীল বিদ্রোহ। এটা হয়েছিল সিপাহী বিদ্রোহ 1857। তারপরে হয়েছিল নীল কমিশন গঠন 1860। বঙ্গভঙ্গ হয়েছিল 1905। এইটা দরকার আছে স্যার, বামফিল্ড ফুলার। তোরে কিন্তু নামাই দিই আমরা দুষ্টুমি করলে। তারপরে হয়েছিল স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনটা কেন হয়েছিল এটা তো আমরা মোটামুটি জানি। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হইলো, তখন হচ্ছে হিন্দুরা কিন্তু এটা মানতে পারতেছিল না, কারণ মুসলমানরা এতদিন তারা অত্যাচার করছে, শোষণ করছে, নেতৃত্ব দিছে মুসলমানদের উপরে। এখন এই মুসলমানদের নেতৃত্বে আলাদা একটা প্রদেশ হয়ে যাবে, এটা তো হিন্দুরা মানতে চাইবে না। এবং এইটার কারণে কিন্তু তারা হচ্ছে এই স্বদেশী আন্দোলনটা শুরু করেছিল 1906 সালে। স্যার অ্যান্ড্রু ফ্রেজার ছিল তখন শাসন ক্ষমতায়। তারপরে বঙ্গভঙ্গ রদ 1911 সাল, কারমাইকেল। দাবি প্রতিষ্ঠা 1921। তারপরে হচ্ছে এবার চলে যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, যে কিছু ব্রিটিশদের আমলে কিছু আন্দোলন হয়েছিল, ছোটখাটো আন্দোলন। সেটা প্রথমে হচ্ছে
ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলনের সর্বপ্রথম আন্দোলন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পরে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভ করে 1858 সালে, এবং এই 1800, হ্যাঁ 1858 সালে, 1858 সালে ক্ষমতা লাভ করে, না 1858 সালে রানী লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1758 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা 1758 সালে ক্ষমতা নেয়, এবং নেয়ার পরপরই কিন্তু এই 1760 সাল থেকেই হচ্ছে এই ফকির সন্ন্যাসী আন্দোলনটা শুরু হয়। এটা হচ্ছে প্রথম আন্দোলন। আচ্ছা, এইটার নেতা ছিল, ফকিরদের নেতা ছিল মজনু শাহ আর, সাউন্ড কমাই দিস আব্বু। ফকিরদের নেতা ছিল মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতা ছিল ভবানী পাঠক। আচ্ছা, এটা শুরু হয়েছিল কোথায়? এটা শুরু হয়েছিল প্রথমে রংপুরে। হ্যাঁ, রংপুরে প্রথম শুরু হয়েছিল, এবং এই আন্দোলনটাকে কেন্দ্র করে একটা বই আছে, নাম কি? আনন্দমঠ। আনন্দমঠ যে উপন্যাস, এটা রচয়িতা কে? কেউ একজন বলতে হবে, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হচ্ছে চন্দ্র চট্টোপাধ্যায় স্যার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে, 1882 সালে এটা প্রকাশিত হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। আচ্ছা, তারপরে আসি, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কিন্তু বন্দে মাতরম প্রথম এই গানটা ব্যবহার করা হয়েছিল। পরে আসি নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ, নীল বিদ্রোহের সময়টা ছিল কত সাল থেকে কত সাল? 1760 থেকে 1840। 1700, ছোট মামা আছে, ছোট মামাকে নিয়ে যাও। 1700, 1760 থেকে 1840, এই সময়টা ছিল হচ্ছে নীল বিদ্রোহের সময়, এবং নীলকর ছিল হচ্ছে লুই বোনার্ড, প্রথম ইউরোপীয় নীলকর। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে দিশে ডাকাত বা বিশ্বনাথ সর্দার, নীল বিদ্রোহের প্রথম শহীদ। তারপরে হচ্ছে, 1 মিনিট, আমি একটু ক্লাসটা 2 মিনিটের জন্য hold। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আহ বিশ্বনাথ সর্দার বিশ্বা ডাকাত, নীল বিদ্রোহের প্রথম শহীদ, এবং আব্দুল লতিফ, তিনি ছিলেন হচ্ছে যশোরের ম্যাজিস্ট্রেট, এবং তিনি হচ্ছে নীলকরদের বিরুদ্ধে, এবং যে যে আন্দোলনকারী ছিলেন তাদের পক্ষে রায় দিয়েছিলেন তিনি, এবং হচ্ছে ওই নীল নীল যে আন্দোলন সেটাকে নিয়ে একটা বই রয়েছে, সেটা হচ্ছে নীল দর্পণ। এই নীল দর্পণটা রচনা করেছেন কে? নীল দর্পণটা হচ্ছে দীনবন্ধু মিত্র, এবং এই যে নীল দর্পণ, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এবং এটার নাম দিয়েছেন দ্য মিরর ইন্ডিগো প্ল্যান্টিং,
দ্য ইন্ডিগো ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, নীল দর্পণ। দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এটা ইংরেজিতে অনুবাদ করে নাম দিয়েছেন দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এবং এটা অনুবাদ করেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর যে মাইকেল মধুসূদন দত্তের যে বইটা রয়েছে সেইটার প্রকাশক হচ্ছে জেমস লং। জেমস লং নামক একজন ব্যক্তি হচ্ছে সেটার প্রকাশক। আচ্ছা, যাই হোক, তারপরে চলে যে হচ্ছে তিতুমিরের সংগ্রাম। তিতুমিরের যে সংগ্রাম সেটা কিন্তু আবার বারাসাত বিদ্রোহ নামেও পরিচিত রয়েছে। বারাসাত বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ মোহাম্মদিয়া আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন 24 পরগনা জেলার বারাসাত মহকুমার মীর নিসার আলী ওরফে তিতুমির। তিনি নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন 1831 সালে। তিনি যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তখন ইংরেজদের নেতৃত্বে ছিল কর্নেল স্টুয়ার্ট। তিনি বাঁশের কেল্লা আক্রমণ করেছিলেন। তিতুমির শহীদ হন 1831 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম শহীদ হচ্ছে এই মীর নিসার আলী তিতুমির। মীর নিসার আলী তিতুমির হচ্ছে মীর নিসার আলী তিতুমিরের যে প্রধান সৈনিক বা প্রধান সেনাপতি ছিল গোলাম মাসুম খা। এই মাসুম খাকেও কিন্তু শহীদ হতে হয়েছিল। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি শব্দটা কোত্থেকে আসছে? ফরায়েজি শব্দটা আসছে ফরজ থেকে, অর্থাৎ ইসলাম ধর্মে যা কিছু ফরজ তাই করতে বলা হয়েছে, তার বাহিরে ইসলামিক যে কুসংস্কার সেগুলো সংস্কারের জন্যই কিন্তু আন্দোলনে ডাক দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ নাম অনুসারে কিন্তু শরীয়তপুর জেলা করা হয়েছে। আর হাজী শরীয়তপুরের বাড়ি কোথায়? জন্মস্থান ফরিদপুর, যেটা ছিল আগে, এখন এটা মাদারীপুর জেলার অন্তর্গত। চিরস্থায়ী বন্দোবস্ত, ইসলামিক অনুশাসন এবং বিভিন্ন ধরনের খাজনার বিরুদ্ধে মুসলমানদের সজাগ হওয়ার জন্য হাজী শরীয়তুল্লাহ উপমহাদেশে যে আন্দোলনে ডাক দিয়েছিলেন চাই হচ্ছে ফরায়েজি আন্দোলন। এটার কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর জেলা। আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করলে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যান তার পুত্র মহসিন উদ্দিন দুদ্দু মিয়া। আর এই মহসিন উদ্দিন দুদ্দু মিয়া মারা গেলে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটা উক্তিটা করেছেন হাজী মহসিন উদ্দিন দুদু মিয়া। আহ এই হাজী শরীয়তুল্লাহ আর একটা কথা বলেছিলেন এই দেশ সম্পর্কে, এই দেশের যে সংস্কৃতি, যে ইসলামিক ইসলামিক সংস্কৃতি, এই জন্য তিনি বলেছিলেন দারুল হারব। দারুল হারব, দারুল হারব অর্থ হচ্ছে কি? বিধর্মীর দেশ। বিধর্মীর দেশ, দারুল হারব, এই উক্তিটা করেছেন শরীয়তুল্লাহ ফরায়েজি। দারুল হারব বা বিধর্মীর দেশ, এটা বলেছেন শরীয়তুল্লাহ ফরায়েজি। হাজী শরীয়তুল্লাহ। আচ্ছা, তারপরে আসি কিছু ব্যক্তি সম্পর্কে। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতী দাহ প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেছিলেন। অন্যতম একটা প্রধান কাজ, তিনি গঙ্গায়, অর্থাৎ মুসলমান না, হিন্দুদের সমাজে যত ধরনের কুসংস্কার ছিল সেগুলোর জন্য তিনি হচ্ছে কাজ করেছেন। গঙ্গায় সন্তান বিসর্জন এবং কন্যা শিশু হত্যা এগুলো রোধের জন্য তিনি কাজ করেছেন। বাল্যবিবাহ এবং কৌলিন্য প্রথার বিরুদ্ধে তিনি কাজ করেছেন। একেশ্বরবাদী ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছেন। ইংরেজি শিক্ষার অগ্রদূত হিসেবে তিনি কাজ করেছেন। তার কিছু গুরুত্বপূর্ণ বিষয়, তিনি হচ্ছে কয়েকটা পত্রিকা সম্পাদনা করতেন। আমি লিখি সম্পাদিত পত্রিকা, হ্যাঁ, সম্পাদিত পত্রিকা। আমার ভাঙ্গা ভাঙ্গা লেখা বুঝে নিতে হবে।
সম্পাদিত পত্রিকা। সম্পাদিত পত্রিকা, এক নম্বর হচ্ছে ব্রাহ্মণ সেবদী। ব্রাহ্মণ সেবদী, তিনি এই পত্রিকাটা সম্পাদনা করতেন। সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী, এই পত্রিকাটা তিনি সম্পাদনা করতেন। আর একটা করতেন হচ্ছে মিরাত উল আকবার। মিরাত উল আখবার, মিরাতুল আখবার। এই যে তিনটা পত্রিকা, এই তিনটা পত্রিকা সম্পাদনা করতেন কে? রাজা রামমোহন রায়। তিনি বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেছিলেন, নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ নামে তিনি হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন, গৌড়ীয় ব্যাকরণ নামে। এবার আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনে আন্দোলন করেছেন এবং গ্রন্থ রচনা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাক্ষর করতেন কি নামে? ঈশ্বরচন্দ্র শর্মা নামে। ঈশ্বরচন্দ্র শর্মা। হইল না। এস এইচ ঈশ্বর চন্দ্র, ঈশ্বরচন্দ্র শর্মা নামে তিনি স্বাক্ষর করতেন। আচ্ছা, তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। বিদ্যাসাগর উপাধিটি পেয়েছিলেন হিন্দু কলেজ থেকে। হিন্দু না, হ্যাঁ, সংস্কৃত কলেজ থেকে। সংস্কৃত কলেজ থেকে। সংস্কৃত কলেজ থেকে। তার সাথে একটা নদী জড়িত, নদীর নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের সাথে একটা নদী জড়িত, নদীর নাম হচ্ছে দামোদর। দামোদর নদ, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের সাথে সম্পৃক্ত। তার মার অসুস্থতার সংবাদ শুনে তিনি হচ্ছে এই দামোদর নদ সাঁতরিয়ে পার হয়ে চলে আসছিলেন। হাজী মোহাম্মদ মহসিন তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া কি? ইমামবাড়া হচ্ছে একটা মসজিদ। ইমামবাড়া হচ্ছে একটা মসজিদ। ইমামবাড়া হচ্ছে মসজিদ। তিনি নিজের টাকা হচ্ছে ইমামবাড়া নির্মাণ করেছিলেন। তারপরে তিনি হচ্ছে বাংলার হাতেম তাই নামে পরিচিত। নবাব আব্দুল লতিফ মুসলমানদের আধুনিক শিক্ষা প্রচলনের প্রাণপুরুষ। হ্যাঁ, তিনি আর একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে 1862 সালে বাংলার আইন। তিনি হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন সৈয়দ আমির আলী। তিনি
প্রতিষ্ঠা করেছেন হচ্ছে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং তার বিখ্যাত দুইটা গ্রন্থ রয়েছে, একটা হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম, আর একটা হচ্ছে এ শর্ট হিস্ট্রি অফ সারাসেন্স। সারাসেন্স অর্থ কি? সারাসেন্স মানে কি? কে বলতে পারবা সারাসেন্স মানে? স্যার এটা মুসলমানদের বুঝায় না? মুসলমানদের বলতে এটা একটা হচ্ছে আরবের একটা হচ্ছে বেদুইন যাযাবর জাতি, আরবের একটা যাযাবর জাতি হচ্ছে সারাসেন্স, চলমান। হ্যাঁ, আরবের। তারপরে হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান হচ্ছে আলীগড় আন্দোলনের ডাক দিয়েছিলেন। আলীগড় আন্দোলনটা কি? মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য এই আন্দোলনটা ডাক দিয়েছিলেন সৈয়দ আহমদ খান। প্রগতিশীল মানে হচ্ছে কি? আপডেট হওয়া। আপডেট হওয়ার জন্য তিনি হচ্ছে মুসলমানদেরকে একটু উন্নত করার জন্য, একটু স্মার্ট করার জন্য, যদি আমরা যেটা বলি, আন্দোলনে ডাক দিয়েছিলেন। হয়তো ইংরেজি শিখার জন্য বলতেন, আধুনিক শিক্ষা গ্রহণের জন্য বলতেন, আধুনিক পোশাক পরিধান করার জন্য বলতেন, ভাষা টাষায় আরো সংযত হওয়ার জন্য বলতেন। এটি হচ্ছে আলীগড় আন্দোলন। আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছে এই স্যার সৈয়দ আহমদ খান। আলীগড় হচ্ছে উত্তরপ্রদেশের একটি জেলা। আহ স্যার সৈয়দ আহমদ খান যেটা করেছিলেন সেটা হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা পরবর্তী নাম হয়েছে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যার বর্তমান নাম আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তারপর হচ্ছে স্যার সলিমুল্লাহ হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ কত সালে? 1906 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। এগুলো গঠনের জন্য তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন এবং এগুলোর সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এবার আসি সিপাহী বিদ্রোহ। কত সালে হয়েছিল? 1857 সালে হয়েছিল। কেন? এনফিল্ড নামক একটা রাইফেলের কারণে। কারণ এটি কি দাঁত দিয়ে কেটে বন্দুকে ব্যবহার করত। গুজব রটায় যেখানে গরু এবং শূকরের চর্বি মিশ্রিত রয়েছে। এটা শুরু হয়েছিল কোথায়? ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, হ্যাঁ, এগুলোর নামে হচ্ছে এই 1857 সালের বিদ্রোহ ছড়িয়েছিল। এবং এটার নেতৃত্ব দানকারী ছিল দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট। তাকে কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে কোথায়? রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছিল। এই যে দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। এই যে বাহাদুর শাহ পার্ক, এটা হচ্ছে এই বাহাদুরের নামেই পরবর্তীতে ভিক্টোরিয়া পার্কটাকে বাহাদুর শাহ নাম দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মানে আগে যেখানে ক্যাম্পাসটা ছিল সেখানে। এই যে ইয়াটা ওই যে সিপাহী বিদ্রোহ, এখানে হচ্ছে মঙ্গল পান্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তারপরে হচ্ছে রজব আলী, হাবিলদার রজব আলী, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ ভারতে ছিল মঙ্গল পান্ডে, আর বাংলা অংশতে ছিল, বাংলাদেশ অর্থাৎ তৎকালীন বাংলা সময় ছিল হাবিলদার রজব আলী। আচ্ছা, পরে আসি স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের তো একটু আগে বললামই, এটার মূলত প্রেক্ষাপটটা ছিল হচ্ছে কি
বঙ্গভঙ্গের যে কারণটা 1905 সাল, সেটাকে কেন্দ্র করে হচ্ছে এই স্বদেশী আন্দোলনটা শুরু হয়। এবং এখানে অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেকে এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এবং এটাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গানও লিখেছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এটা। তারপরে এই অনুষ্ঠানটাকে, ওই যে স্বদেশী আন্দোলন, এটাকে কেন্দ্র করে একটা গান ছিল, যে পরোনা রেশমি চুড়ি, এরকম একটা গান। হুম। এবং ওই সময়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই গানগুলা প্রচার করতো এবং স্বদেশী আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে হচ্ছে মুকুন্দ দাস। মুকুন্দ দাস নামে একজন শিল্পী, তিনি এই কাজগুলো করতেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা গান লিখছে, একটা হচ্ছে ও আমার দেশের মাটি, আর একটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল। তারপরে হচ্ছে এই যে একটা অনুষ্ঠান আছে না, রাখি বন্ধন, ওই ভাই বোনের হাতে পরায় দেয়, রাখি বাইন্ধে দেয়, ওই যে রাখি বন্ধন, এটা কিন্তু ওই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ এটা চালু করছিল, রাখি বন্ধন। তারপর হচ্ছে মুকুন্দ দাস, বরিশালের চারণ কবি, তিনি হচ্ছে পরোটা রেশমি চুরি বঙ্গনারী, এই গানটা বাড়িতে বাড়িতে গিয়া গায়ে গায়ে শুনে আসা। আচ্ছা, তারপর হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ 1906 সালে হয়েছিল। আচ্ছা, এটা তো এই পর্যন্ত থাকলে হবে। তারপর হচ্ছে 1906 সাল নবাব সলিমুল্লাহ, আগা খান, নবাব বিকারুল মুলক, ক্ষুদিরাম বসু কে ছিলেন? ক্ষুদিরাম বসু ছিলেন যুগান্তর যে একটা সমিতি, এই যুগান্তর সমিতি, এটা ছিল কলকাতায়, আর যেটা ঢাকায় ছিল সেটা ছিল অনুশীলন সমিতি, দুইটাই ছিল সামরিক সমিতি আর কি। তারা ছিল বিপ্লবী। ক্ষুদিরাম এবং প্রফুল্ল বসু, প্রফুল্ল চাকি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য তারা বোমা নিক্ষেপ করে, কিন্তু এটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে যে কোনো কারণে, পরে ক্ষুদিরামকে হচ্ছে ফাঁসিতে ঝুলানো হয়। প্রফুল্ল চাকিকে তারপরে দ্বীপান্তর করা হয়। বাঘাযতীন, বাঘাযতীন হচ্ছে কুষ্টিয়ার বিপ্লবী, তিনি যুদ্ধের সময় জার্মানির যুবরাজের সাথে জার্মান প্লট গঠন করেছিলেন। তিনি জার্মানি যুবরাজের সাথে সাক্ষাৎ করে এসে তারপরে ভারতে এসে তিনি জার্মান প্লট গঠন করেছিলেন। সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন, তিনি হচ্ছে চিটাগাং রিপাবলিকান আর্মি, তেনার একটা দল ছিল চিটাগাং রিপাবলিকান আর্মি, এবং তিনি হচ্ছে 1930 সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন, এবং গ্রেপ্তার হওয়ার পরে 1933 সালে তাকে হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তারপর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, ও যে মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা এবং ছাত্রী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তারা হচ্ছে একটা অপারেশন করতে গিয়ে 1932 সালে প্রীতিলতা এবং কল্পনা দত্ত, তারা দুইজনেই অ্যারেস্টের ভয়ে হচ্ছে, প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিল। কোথায় অপারেশনটা চালাইতেছিল? ওই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এখানে অপারেশন চালাইতে গিয়ে প্রীতিলতা হচ্ছে গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি হচ্ছে গ্রেপ্তার আগে সায়ানাইড বিষ পান করে সুইসাইড করেছিলেন। মহাত্মা গান্ধী, বলো তো বিশ্ব অহিংস দিবস কবে? কে বলতে পারবা? বিশ্ব অহিংস দিবস হচ্ছে 2রা অক্টোবর। 2 অক্টোবর স্যার। 2রা অক্টোবর, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন। হুম। মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকে মহাত্মা গান্ধী উপাধিটা দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে স্বরাজ পার্টি, স্বরাজ পার্টি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান, বেঙ্গল প্যাক্ট, এটাও তার অবদান, বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি। হুম। এটা হচ্ছে বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত, এবং এই কারণেই কিন্তু যখন বেঙ্গল প্যাক্ট বা হচ্ছে স্বরাজ পার্টি এগুলা করার মাধ্যমে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্পর্ক ডেভেলপ এবং দূরত্ব কমানোর চেষ্টা করছিল, তখনই কিন্তু হিন্দুরা চিত্তরঞ্জন দাসকে বলা শুরু করলো যে এ হচ্ছে মুসলমানদের এজেন্ট, মুসলমানদের দালাল, এগুলা বলা কিন্তু শুরু করছিল। তার প্রস্তাব ছিল এটা, অখণ্ড বাংলা, বাংলা হবে স্বাধীন এবং সার্বভৌম।
আচ্ছা, দেশ ভাগের প্রেক্ষাপট, অধিবেশনের সভাপতি উত্থাপক, মানে এটা হচ্ছে 1939 সাল লাহোর প্রস্তাব আর কি। হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র হবে। লাহোর প্রস্তাব 40 সালের 23শে মার্চ লাহোরে। এটা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। ভারত এবং পাকিস্তান নামে দুইটা ডোমিনিয়ন স্টেট হবে। ডোমিনিয়ন স্টেট মানে কি বলো তো, একজন ডোমিনিয়ন স্টেট মানে কি? ডোমিনিয়ন স্টেট বলতে ডোমিনিয়ন স্টেট বলতে স্যার পররাষ্ট্র আর হচ্ছে প্রতিরক্ষা থাকবে হচ্ছে ব্রিটিশ সরকারের হাতে, আর স্থানীয় শাসনের ব্যাপার গুলো থাকবে হচ্ছে ভারতীয় কৃতিত্ব সরকারের হাতে। সেটা হচ্ছে যতদিন না এই দুইটা দেশ সংবিধান প্রণয়ন করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ডেমোক্রেট। ডোমিনিয়ন রাষ্ট্র হচ্ছে যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্র তাদের নিজস্ব সংবিধান তৈরি করতে না পারবে ততদিন হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করবে, কিন্তু তারা পরিচালিত হবে ব্রিটিশদের যে নিয়ম নীতি আছে সেগুলো অনুযায়ী পরিচালিত হবে। একটা চুক্তির মাধ্যমে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলে ওইটি হচ্ছে ডোমিনিয়ন স্টেট। ঠিক আছে। আচ্ছা, আমার ক্লাস তাহলে আমি শেষ করলাম। কারো কোনো প্রশ্ন না থাকলে এখন হচ্ছে লিভ নিব জুম থেকে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাস কি ওকে, শেষ? জি জি, ক্লাস শেষ। হ্যাঁ, ব্রিটিশ ব্রিটিশের মধ্যে যে মানে বাংলার যে তিনটে নির্বাচন গেছে, যে 1937, 1943 আর হচ্ছে 1946, সেই ব্যাপারে তো কোনো সেই পার্ট তো পড়ানো হয়নি আর কি। আচ্ছা, এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন যেগুলো আসে, প্রশ্নই তো কম আসে এখান থেকে। হ্যাঁ, সেখানে ওই যে নির্বাচনগুলা নিয়ে আহামরি কোনো প্রশ্ন আসে না সাধারণত। নির্বাচনগুলা নিয়ে আহামরি কোনো প্রশ্ন আসে না, এগুলো আসলেও রিটেনে আসতে পারে। যে নির্বাচনের ফলাফল বা নির্বাচনের তাৎপর্য, এগুলো তোমার রিটেনে আসতে পারে। প্রিলিতে ওই নির্বাচন, কোনো নির্বাচন নিয়ে প্রশ্ন আসে না কিন্তু প্রিলিতে। ওই যুক্তফ্রন্ট নিয়ে মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে অন্যান্য ছোটখাটো পরীক্ষায়। বিসিএস আর এগুলা প্রশ্ন আসে না, বিসিএস এর জন্য এগুলা ভানিবাদ। বুঝতে পারছো? তোমার নির্বাচনগুলা তোমার হচ্ছে ব্রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এই হলো বিষয়। ঠিক আছে, তাহলে লিভ নেই। ভালো থেকো সবাই। জি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।